নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে সঠিক পথ দেখানোর। আমি বারবার বলি যে জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশান একটা জীবনকে পরিবর্তন করতে পারে। সেই রকমই আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ অনেক জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছেন। অবাধ্য, যেটা বলা হয় এক কথায় অবাধ্য হয়ে যাওয়া, অবাধ্য। এবং এটা কেন হয়, এটা গ্রহগত কি কানেকশান, বা এটা সব থেকে পাওয়ারফুল কানেকশান যে দেয় সেটা হচ্ছে রাহুর প্রবল। রাহুর নেগেটিভ এনার্জি যদি আপনার বা আপনার সন্তানের বা আপনি যার সঙ্গে মিশছেন বা থাকছেন তার মধ্যে প্রভাবিত করে, তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু দেখবেন যে বাস্তব জগতে তারা থাকে না এবং তারা কল্পনার জগতে মিলিয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে তারা তাদের প্রাপ্তিবোধ, তাদের কতটুকু তার সীমাবদ্ধকতার জায়গাটা তারা ছাড়িয়ে যায়, এবং দিনের পর দিন তারা অসৎ সঙ্গে মিশে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যায়। আজকে সেই রকম একটা গ্রহ যেটা হচ্ছে রাহু, এবং এই রাহু গ্রহের কবলে পড়ে জাতক জাতিকা অনেক অনেক সংসার, অনেক মানুষ কিন্তু তারা আজকে ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি করেছে। আর এই রাহুর সঙ্গে কানেকশান করলে, যেটা মঙ্গলের কানেকশান হলে, সে হয়ে যায় ছন্ন ছাড়া দোষ। তা যাই হোক, এই রাহুর কবল থেকে বার করার জন্য আমাদের দশ মহাবিদ্যার নির্দিষ্ট করে দেবতার অবস্থান রয়েছে, দেবীর অবস্থান রয়েছে। তাহলে সেই দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী হচ্ছে এই রাহুর ইষ্ট দেবী। তার নাম হচ্ছে ছিন্নমস্তা। তাই এই ছিন্নমস্তার কীভাবে ছিন্নমস্তা, তার এই রূপ কেন আসলো মায়ের, এটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, ছিন্নমস্তার পুজো করলে, ছিন্নমস্তারকে যদি আমরা সঠিক তাকে নিয়ে ক্রিয়া করি, কারণ এটা সম্পূর্ণ গুপ্ত বিদ্যা এবং সেটা গুপ্ত মতেই হয়, এবং এগুলো বিভিন্ন যোগে হয়। সেই রকমই আগামী দিনে যে অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যার তিথি, যে তিথিতে এই ধরনের দস্যু দানব, এই ধরনের জাতক জাতিকা বা এই ধরনের দস্যু দানব বা রাহু প্রবল যে সকল জাতক জাতিকারা আছে, তাদেরকে কিন্তু রক্ষা করার একটা নির্দিষ্ট ক্ষণ বলতে পারেন, তাদেরকে সঠিক রাস্তা দেখানোর একটা নির্দিষ্ট তিথি বলতে পারেন। তাই সেই ছিন্নমস্তা দেবীর অবশ্যই বর্ণনা দেব। ছিন্নমস্তা দেবী আমাদের যে দশ মহাবিদ্যা রয়েছে, দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী তিনি। এবং আমরা জানি যে সবটা সতীরই অংশ, এবং এই সতীর অংশ যখন সে পিতৃগৃহে যাওয়ার জন্য অনুমতি চাইছিল, তখন সেক্ষেত্রে শিব যখন না দেওয়ার পরিকল্পনা করেছে, তখন কিন্তু তিনি সেই দশ রূপ ধারণ করে শিবকে ভয় দেখিয়েছিলেন। এবং এই দশ মহাবিদ্যার এই ষষ্ঠ দেবী হচ্ছেন মাতা ছিন্নমস্তা, এবং এটাকে বলা হচ্ছে গুপ্ত বিদ্যার একটা সব থেকে পাওয়ারফুল কিন্তু দেবী, অতি ভয়ঙ্করী। আপনি দেখলে আপনি নাম শুনছেন ছিন্নমস্তা, অর্থাৎ তার নিজের থেকে, তার মাথার থেকে, অর্থাৎ গলার থেকে মাথাটাকে আলাদা করে সে নিজের হাতে রেখে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে তিনটে ধারাতে তার গলার থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তার শরীর থেকে, সেই রক্তের 3 নম্বর ধারা সে নিজে সেবন করছে, আর দুটো ধারা তার যা সঙ্গী ছিল তারা দুজন সেবন করছে। এই মতো অবস্থায় তা এই মূর্তিটার রূপ বা এই দেবীর রূপের বর্ণনা। এবং এই দেবী অবস্থান করছে কাম এবং রতি, তারা দুজনে যৌন মিলনে আসক্ত, অর্থাৎ যৌন মিলন অবস্থায় তারা শয়ন অবস্থায় রয়েছে, এবং তার ওপরে তিনি দণ্ডায়মান। অর্থাৎ এই যে কাম এবং রতি তারা দুজনে যৌন মিলন করছে, এবং সেখানে তার ওপর অবস্থান করছে এই ছিন্নমস্তা দেবী, এবং তার হাতে তরোয়াল রয়েছে, এবং 3টে ধারাতে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে।
তার কতটা ভয়ঙ্করী, এবং তার হাতে রয়েছে খড়গ। সে কিন্তু আগামী দিনের সামনের দিকে তাকিয়ে রয়েছে, সামনে সে কিন্তু সেই বলা হয় যে এই দস্যু দানবকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু সে ছুটে চলেছে। এবং তার গলায় রয়েছে, অর্থাৎ সেই গলা দিয়ে যেমন 3টে ধারায় রক্ত বার হচ্ছে, কিন্তু গলায় রয়েছে সাপ জড়িয়ে আছে, কিন্তু অর্থাৎ বিষধর সাপ সে কিন্তু গলায় কিন্তু জড়িয়ে রেখেছে, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে মুন্ডমালা গলায় পরিধান, এবং তার কিন্তু অলঙ্কারে সজ্জিত করে রয়েছে তার মুন্ডমালা, এবং তিনি বিবস্ত্র, এবং এই বিবস্ত্র অবস্থায় তার এই রূপ ভীষণ ভীষণভাবে কিন্তু ভয়ঙ্করী। তাই মাতা ভয়ঙ্করী ছিন্নমস্তার কিভাবে এর আবির্ভাব হলো, কেন হলো, এবং এই দশমহাবিদ্যাকে, এই নির্দিষ্ট এই মহাবিদ্যাকে কোথায় প্রয়োগ করা যায়, কোন গ্রহের কাবলে কোনো জাতক জাতিকা পড়লে তাকে কিভাবে সেখান থেকে বার করা যায়, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা অবশ্যই করব। দেখুন, মা সবসময় জননী প্রিয়, অর্থাৎ মায়ের সন্তান থাকবে, এটা স্বাভাবিক, এবং সেই সন্তানকে সবসময় রক্ষণাবেক্ষণ করবে, এবং সে সবসময় মাতৃসুলভ আচরণ করবে, এবং তার এই বিশ্বে সমস্ত জীব, সমস্ত পুরুষ, সমস্ত নারী সকলেই কিন্তু সেই তারই জননীর দিনই। এবং এই মতো অবস্থায় তিনি একদিন বেরিয়েছেন তার 2জন সঙ্গীকে নিয়ে, সেটা হচ্ছে জয়া এবং বিজয়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এবং বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন, মনকে খুব আনন্দিত জায়গায় নিয়ে যাচ্ছেন, অর্থাৎ খুব আনন্দ উপভোগ করছেন, এবং কখনো সিংহর ডাক, কখনো পশু পাখির বিভিন্ন ধরনের কিচিরমিচির, এগুলো তার জীবনকে, তার মনকে প্রভাবিত করছে এবং আনন্দ উপভোগ করছে, এবং সঙ্গে যে সঙ্গিনী যাদেরকে নিয়ে গেছেন তারাও কিন্তু আনন্দ উপভোগ করছে। এই মতো অবস্থায় নদী, অর্থাৎ বলছে বনের ভিতরে একটা নদীতে মা অম্বিকা দুর্গা রূপা মা স্নান করলেন, অর্থাৎ সেখানে এই মা জননী তিনি ঘুরতে বেরিয়েছেন, এবং সেখানে মা অম্বিকা দুর্গা রূপে তিনি সেই নদীতে গিয়ে স্নান করলেন, এবং সঙ্গীরাও সেখানে স্নান করলো। এবং এই স্নান করার সময় স্নান করে তিনি যখন স্নান করার পর তিনি সেখানে ধ্যানে মগ্ন হলেন, এবং এই ধ্যানে মগ্ন অবস্থায় যেটা ঘটল, ধ্যানমগ্ন অবস্থায়, ধ্যানের থেকে তার সমাপ্তি হলো, ধ্যানমগ্ন অর্থাৎ ধ্যান ভাঙলো, এবং তারপরে যেটা ঘটলো সেটা অস্বাভাবিক টাইপের। কি ঘটলো না, তার যে সঙ্গী ছিল তাদেরকে খুব খুব ক্ষুধার্ত পেয়ে গেল, কারণ স্নান করার পর আপনারা সাধারণত জানেন যে প্রচণ্ড ক্ষুধার্ত বা একটা ক্ষুধার্তর জায়গা তৈরি হয়, এবং সেই মতোই জয়া এবং বিজয়া ক্ষুধার্ত হয়ে গেল, এবং মায়ের কাছে আর্তনাদ করলো খাবার জন্য। কিন্তু জগৎজননী মা সে সব সময় কিন্তু তার সন্তানকে কিন্তু চেষ্টা করে দুধে ভাতে রাখার, এবং তার এই যে ক্ষুধার্ত নিবারণ করার জন্য মা কিন্তু ওতপ্রোতভাবে চেষ্টা করলো, কিন্তু কাছাকাছি কোনো খাবার সেরকম পেল না, কারণ তাদের খাবারটা প্রয়োজন অনেক পরিমাণ, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে রক্তের প্রয়োজন, এবং সেই রক্ত তাদেরকে, কারণ জয়া বিজয়া এবং তার সঙ্গী তাদেরকে রক্তই তাদের একমাত্র, কিন্তু কোনো জায়গায় কোনো দস্যু দানব কিছু দেখতে পারল না যে তাদেরকে সেই হত্যা করে সেই রক্ত তাদেরকে দেবে। কিন্তু সেই মুহূর্তে সে নিজে মনে করল যে আমি যদি এদেরকে এই ক্ষুধা নিবারণ না করতে পারি তাহলে নিজের আমি কষ্ট পাচ্ছি, সে অনুভব করলো, এবং তখন সে কী করলো, তার নিজের হাতে ছিল অস্ত্র, ছিল খড়গ ছিল তার নিজের হাতে, এবং সেই খড়গ দিয়ে মাথার নিজের মুন্ডটাকে ছেদ করলো, এবং ছেদ করে সে কী করলো, তার যে 3টে ফিনকি ধরে, অর্থাৎ 3টে ধারা বয়ে তার গলার থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো, এবং তার মুন্ডুটা সে এক হাতে ধরে থাকলো, আর এক হাতে তার অস্ত্র খড়গ ধরে থাকলো, এবং এই 3টে ধারাতে যে রক্ত প্রবাহিত হতে থাকলো, 2টো ধারা একজন খেলো,
একজন সেটা পান করলো জয়া, আর একজন পান করলো বিজয়া। দুজন তার সঙ্গীকে তার এই দুটো রক্তের ধারা পান করতে দিলেন, আর মাঝের যে রক্তের ধারাটা সেটা সে নিজের মুন্ডুকে পান করালেন। কেন পান করালেন, এইখানে প্রশ্ন এসে গেল যে তিনি তার এই মুন্ডুর থেকে, অর্থাৎ তিনি কিন্তু তার নিজের তৃতীয় ধারাটা কেন তিনি সেবন করলেন। আমরা জানি যে দেখুন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী রয়েছে, কারণ রক্তবীজ নামক এক দস্যু ছিল এবং এই দস্যুর সঙ্গে কিন্তু বড় যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে বলছে এই দস্যু মা কালীর যুদ্ধ হয়েছিল, এবং সেই অসুরের রক্ত, অর্থাৎ এই রক্তবীজের রক্ত তাকে যত নিহত করছিল, যত তাকে তার মুন্ডচ্ছেদ করছিল, এবং তার শরীর থেকে যত রক্ত প্রবাহিত হচ্ছিল, যত রক্ত মাটিতে পড়ছিল, লাখে 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 সেই অসুর তৈরি হচ্ছিল। সেই রক্তবীজের রক্ত থেকে মাটিতে যে রক্ত পড়ছিল সেই অসুর, সেই রক্তবীজ তৈরি হচ্ছিল একটা সময়। এবং সেই জন্য শেষ মুহূর্তে মা কালী কী করেছিলেন, সেই রক্ত এক বিন্দু মাত্র মাটিতে যাতে না পড়ে সে নিজে কিন্তু পান করতে শুরু করেছিলেন, এবং সেই রক্তই তার শরীরে বইছিল, এবং সেই রক্ত যাতে মাটিতে না পতিত হয় সেই জন্য সে নিজে সেবন করতে লাগলো, যাতে সেই রক্ত, তার সেই শরীরের রক্ত মাটিতে পড়ে যাতে কোনো রকমের দস্যু দানব নতুন করে জন্মগ্রহণ না করে। তাহলে এই ছিল সে তার নিজের রক্ত সে নিজে কেন পান করলো। ধরুন রতিদেবী এবং কামদেবতা যখন সঙ্গমরত অবস্থায় রয়েছেন এবং তার ওপরে কিন্তু দেবী বিরাজমান করছেন, এটার জায়গার থেকে আমরা যেটা বুঝতে পারি, বা আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় তার লিপিবদ্ধ রয়েছে, বিশেষ করে বলা হচ্ছে যে সঙ্গমের কারণে সেখানে কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ বলছে এখানে এই রতিদেবী এবং কামদেব তারা সঙ্গমরত অবস্থায় আছেন এবং এখানে জগৎকে সৃষ্টি করছেন, তাই দেবী সৃষ্টির ওপর বিরাজমান রয়েছেন। তাহলে এটাকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এটা আমি আরেকটা জিনিস এখানে বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে, যে একটা জাতক জাতিকার, আমরা তো যেটার বিশেষ করে যেটা দেখলাম যে একটা জাতক জাতিকার এই যে কামনা বাসনা, সেটা কখন তার মধ্যে সৃষ্টি হয়, ভুল পথে কামনা বাসনা কখন তার জীবনে আসে, একমাত্র এটা রাহুর যদি অশুভ প্রভাব দেয়, তাহলে দেখবেন যে একটা জাতক জাতিকা তার মধ্যে কামনা এবং বাসনা বোধটা অনেক জাগ্রত হয় এবং বেপথে পরিচালিত হয়। দেখা হলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে একটা জাতক জাতিকার তার বিবাহ হয়ে গেছে, কিন্তু বিবাহের পরেও কিন্তু দেখা গেলো সে পরপুরুষ বা পর নারী আসক্ত হয়, এবং যেটাকে আমরা বলি যে একদম মানে সমাজের ক্ষেত্রে এটা নিম্নমানের। তাহলে এই যে জায়গায় সে উপনীত হয়, অর্থাৎ এখানে কিন্তু সেই রিলেশনে জড়িয়ে যায়, এবং তার কারণে কিন্তু তার সংসারে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া, বা দেখা গেলো যে দাম্পত্য জীবনে বড় রকমের অশান্তি তৈরি হওয়া। তাহলে এগুলো সম্পূর্ণটা তৈরি হয় এগুলো রাহুর কারণে। আর সেই রাহুর ইষ্টদেবী তিনি হচ্ছেন এই মাতা ছিন্নমস্তা। তাই এই মাতা ছিন্নমস্তাকে কিভাবে তার প্রয়োগ করতে হবে, রাহুর কবলে পড়ে আছে কিনা, এবং সেক্ষেত্রে তার কোন সময় তার প্রয়োগ করা, এগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করেছে, এবং তার কারণে সেখানে তাদের দাম্পত্য সুখের কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে, বা দাম্পত্য জীবনের অশান্তি তৈরি হচ্ছে। তাহলে সেগুলোর জন্য অবশ্যই ছিন্নমস্তার প্রয়োগ রয়েছে। কিন্তু একটা জাতক জাতিকার সে খুব বাল্যকাল রয়েছে, তার সেই বাল্যকাল অবস্থায় তার রাহু তাকে প্রভাব বিস্তার করছে, নেগেটিভ ফল দিচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু তার দেখতে হবে কী ধরনের নেগেটিভ ফল দিচ্ছে, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু ছিন্নমস্তার প্রয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু কখনো কখনো তার প্রয়োগ
মাতা দুর্গার প্রয়োগও কিন্তু দেওয়া হয়। তাই দশমহাবিদ্যার নির্দিষ্ট কানেকশন রয়েছে, কারণ আমি বারবার বলি যে নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের প্রভাবে একটা জাতক জাতিকা কিন্তু বিভিন্ন ধরনের আচরণ সে করতে পারে। তাই রাহুর কবলে পড়লে পরে একটা জাতক জাতিকা দেখা গেল সে উন্মাদ পর্যন্ত হয়ে যেতে পারে। রাহুর কবলে পড়ে একটা জাতক জাতিকা দেখা গেল নেশায় আসক্ত হয়ে সে তার ছন্নছাড়া জীবনযাপন তৈরি করতে পারে। রাহুর কবলে পড়ে একটা জাতক জাতিকা দেখা গেল সে বেপথে পরিচালিত হয়ে অসৎ সঙ্গে মিশে গিয়ে তার সর্বশান্ত করে দিতে পারে, বা রাহুর কবলে পড়ে তার পরিবারের থেকে সে অনেক দূরে সরে যেতে পারে। এবং এই রাহুর কবলে পড়ে একটা জাতক জাতিকার বৈবাহিক জীবন থেকে শুরু করে আর্থিক জীবন থেকে শুরু করে এবং তার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত তৈরি করতে পারে এবং জীবনে হতাশার জায়গা নিয়ে যেতে পারে। তাই এই রাহুর কবল থেকে বার করার জন্য অবশ্যই যথাযথ তার ডিগ্রিগত কানেকশনের পরিপ্রেক্ষিতে এই ছিন্নমস্তা দেবীর প্রয়োগ করা যেতে পারে। কিন্তু এই ছিন্নমস্তা দেবীর প্রয়োগ কোথায় করবেন, কিভাবে করবেন, তার নির্দিষ্ট যে তিথি রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে ছিন্নমস্তা দেবীর প্রয়োগ একমাত্র শ্মশানে গিয়েই করা যায়, বা নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে আপনি তার প্রয়োগ করতে পারেন। সেই রকমই আগামী দিনে যে তিথি আসছে, যে তিথিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে তিথিতেও কিন্তু শম্ভু এবং নিঃশম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন মাতা কৌশিকী। তাই মাতা কৌশিকী আর আগামী 2রা অর্থাৎ 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ তিথি। এছাড়াও প্রত্যেকটা অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ, দশমহাবিদ্যার প্রয়োগের ক্ষেত্রে উপযুক্ত তিথি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তিথি রয়েছে। সেই জন্য আমি বারবার বলি যে স্থান কাল পাত্র মিলিয়ে যদি আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধান দেওয়া যায়, প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ একটা জাতক জাতিকা দেখা গেল ওই রাহুর ছন্ন ছড়ার কারণে সে জীবনে এখনো প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, বা ওই রাহুর ছন্ন ছড়ার কারণে সে তার সংসার জীবনেও স্থায়ীভাবে থাকতে পারে না। রাহুর এই ছন্ন ছড়ার কারণে দেখা গেল সে এমন কিছু কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে, সে জীবনে দেখা গেল সে শ্রীঘরে পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ রাহুর কারণে এগুলো হয়। রাহু কিন্তু খুব ক্রিটিক্যাল একটা গ্রহ। রাহু যদি পারে আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আবার রাহুই পারে আপনাকে একদম সর্বনিম্নে নামিয়ে দেওয়ার জন্য। কারণ রাহুই পারে আপনাকে প্রচুর অর্থ দিয়ে দিতে, আবার রাহুই পারে আপনাকে সর্বশান্ত করে দিয়ে রাস্তায় কিন্তু নামিয়ে দেওয়ার ক্ষেত্রে। তাই রাহুর কবলে যদি পড়ে গিয়ে আপনি বা আপনার পরিচিত কোনো মানুষ, আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো কাছের মানুষ, তারা যদি রাহুর কবলে পড়ে যদি এই ধরনের সিমটম যেগুলো বললাম বা যেগুলো আমি বলবো সেগুলো খুব ক্রিটিক্যাল, এবং দেখা গেল সে দাম্পত্য জীবনের অশান্তির থেকে শুরু করে তার জীবনের হতাশার জায়গা সব কিছু সেই রাহুর কবলেই কিন্তু তৈরি হয়ে যায়। তাই সেই জন্য সেই ধরনের সমস্যা থাকলে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। কারণ একটা দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ মানে সেখানে অবশ্যই রাহুর প্রভাব থাকে, এবং সেই রাহু কিন্তু আনলিমিটেড চাহিদা দেওয়ার জন্য সে কিন্তু বেসৎ অর্থাৎ বেপথে পরিচালিত হতে বাধ্য হয়, এবং সেটা সমাজের পক্ষে সবথেকে কোনো কোনো ক্ষেত্রে সবথেকে ক্রিটিক্যাল, এবং সমাজের পক্ষে সে অপরাধীর জায়গা তৈরি করে ফেলে, এবং এই রাহুই সেই জায়গাগুলো তৈরি করে। সেই জন্য রাহুর প্রতিকার প্রতিবিধানের জন্য সঠিক তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় অবশ্যই কাজের জায়গা ভালো হবে। এবং এই ছিন্নমস্তার প্রয়োগ খুব পাওয়ারফুল, সব কিন্তু সাংঘাতিক, এবং তার রূপ দেখলে অনেকে ভয়ঙ্কর জায়গায় অনেকে ভয়ঙ্কর বলে মনে করেন, এবং সেটা সত্যি করেই কিন্তু এই প্রয়োগ একটু যদি আপনি ভুল করেন তাহলে তার প্রভাব কিন্তু আপনার ওপর চাপবে। সুতরাং খুব নিষ্ঠার সঙ্গে এই প্রয়োগ করতে হয়, এবং এই প্রয়োগ কখনো বললাম যেমন অমাবস্যা তিথি রয়েছে, তাছাড়াও বিভিন্ন শ্মশানের বিভিন্ন এইগুলো ক্রিয়া করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন যে আমার কাছে যারা
বিগত দিনের প্রতিকার প্রতিবিধান করিয়েছে তারা কিন্তু ভালো জায়গায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ক্রিয়াগুলো হয় সাধারণত কখনো তারাপীঠে হয়, কখনো কামাখ্যাতে হয়, কখনো বেনারসে হয়। তাছাড়া গৃহমন্দিরে প্রত্যেক অমাবস্যাতে বিভিন্ন ধরনের সমস্যার সেখানে প্রতিকার প্রতিবিধান কিন্তু চলে। গ্রহদোষ থেকে আরম্ভ করে আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে সর্বশান্ত জায়গাগুলো তৈরি করে দিয়েছে এবং সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান হয়। যাই হোক, যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আগামী যে তিথি রয়েছে, আবার বলছি, কৌশিকী অমাবস্যার তিথি। এই কৌশিকী অমাবস্যার তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এই তিথিটা সাধকদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তিথি। কারণ এখানে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এনার্জিটাকে সেই সাধক তার জ্ঞান বলে নেগেটিভ এবং পজিটিভ এনার্জিটাকে কিন্তু বিভিন্নভাবে কাজে লাগাতে পারে। এবং এই নির্দিষ্ট ক্ষণে একটা নির্দিষ্ট ক্ষণ তৈরি হয়, যে ক্ষণে একটা জাতক জাতিকা সে স্বর্গ, মর্ত্য এবং পাতাল পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেই নির্দিষ্ট ক্ষণ, যে ক্ষণ তৈরি হয় একমাত্র কৌশিকী অমাবস্যার তিথি। তাই সেই কৌশিকী অমাবস্যার তিথিকে কাজে লাগান এবং আপনার জীবনে যে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করুন। আমার নিজের চেম্বারগুলো রয়েছে একটু বলে দিই। প্রত্যেক রবিবার দিন আপনারা পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুর চেম্বার রয়েছে। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা চেম্বার পাবেন। সেক্ষেত্রে প্রত্যেক সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনারা চেম্বার পাবেন কালীঘাট চেম্বার রয়েছে লেক মলের ঠিক পিছনে, সন্ধ্যাবেলা পাবেন। আর প্রত্যেক বুধবার কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে 12টা থেকে 4টে। কিন্তু সব বুধবার পাবেন না, একবার অবশ্যই ফোন করে জেনে নেবেন কোন বুধবারে আছেন। নাম বুকিং করলে অবশ্যই আপনাকে গাইড করবে। আর বুধবার আর শনিবার করে কিন্তু বাইরে চেম্বার থাকে, বর্ধমান, বহরমপুর, মেচেদা বা কালীঘাট, তারাপীঠ, এইসব চেম্বারগুলো কিন্তু রয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, আর প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। এই চেম্বারের সিরিয়ালগুলো আপনাদেরকে বলে দিলাম। তাছাড়াও কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, নিচে দেখুন লেখা থাকছে কবে বর্ধমানে পাচ্ছেন, কবে বহরমপুর পাচ্ছেন, কবে তারাপীঠে পাচ্ছেন। আমার যে কাজগুলো হয় কখনো তারাপীঠে, কখনো কিন্তু কামাখ্যা, কখনো কিন্তু বেনারসের কাজগুলো হয়। আপনারা সাধারণত জানেন কি ধরনের কাজ হয়। এবং তাছাড়াও প্রত্যেক অমাবস্যার তিথি ধরে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে কাজ হয়। এবং সেই জন্য বিগত দিনে যে মানুষগুলো প্রতিকার প্রতিবিধান নিয়েছে তারা কিন্তু ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। শুনতে থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার, ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে।
সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর
দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simrit Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে
যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।